বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে, আমি প্রথমে তো সকাল সকাল উঠে বারান্দাটা জল টল দিয়ে গাছে ঝাটপাট দিয়ে দিতে আসছি, দিয়ে টিয়ে রান্নাঘরে ঢুকবো। আজকে হচ্ছে ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমাদের দক্ষিণ অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার। এই খাবারটা মানে আর কি লাউ পাতা দিয়ে একটা সাধারণ, একদম খুবই সাধারণ, বাইরের কোনো নানান ধরনের মশলা কেনার দরকার নেই। তারপরে হচ্ছে তোমাদের যে নানান রকমের পরিশ্রম খাটাখাটনি করে রান্না করতে হবে অনেকক্ষণ ধরে, সেসবেরও দরকার নেই। খুবই সিম্পল, খুবই সাধারণ, একটু লাউ পাতা দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে হাতে মাখাইয়ে তারপরে হচ্ছে আমি ভাপ দেবো আর কি। শাকটা হচ্ছে ফোড়ন দিয়ে যেভাবে আমরা নাড়ে নাড়ে শাকটা রান্না করি ওইভাবে রান্না করব না। হাতে মাখাইয়ে শাকটা, কাঁচা চিংড়ি, লাউ পাতা, কাঁচা লাউ পাতা, এগুলো সব মশলা একসাথে সুন্দর করে মাখাইয়ে আমি কড়াইতে ভাপে এই রেসিপিটা করব। এটা হচ্ছে হাতে ভাপা লাউ পাতা। হাতে ভাপা লাউ পাতাও বলতে পারো, বা হাতে ভাপা লাউ চিংড়িও বলতে পারো, মানে লাউ পাতা চিংড়িও বলতে পারো। তোমরা যেটা নাম দাও, যেটা বলো বলতে পারো, যে কোনোটা। তো আমি এই সকালবেলা প্রথম এসে এই কাজগুলো, গাছের কাজগুলো আগে করে নিই। কারণ চড়া রোদ্দুর উঠে গেলে যেসব গাছে চড়া রোদ লাগে, ওই সব গাছে যদি রোদ ওঠার আগে জল না দেওয়া হয়, জলটা গরম হয়ে যায়, মাটি গরম হয়ে যায়, তারপরে তাতে ক্ষতি হয় গাছের। এমনিতে গাছটা একটা পাতাগুলো কেমন কেমন হলদেটে ভাব হয়ে গেছে, একটু দেখভাল করার দরকার বেশি হয়ে পড়েছে। আমি চলে আসছি বাজারের কাছে। বাজার থেকে আসছে হচ্ছে লাউ শাক, আর সাথে আসছে কলমি শাক। আজকের বাজারটা অবশ্য ছেলেতে করছে। আর চিংড়ি, এই যে চিংড়িগুলো, এই চিংড়িগুলোর থেকে আরেকটু ছোটো চিংড়ি কুচো যেগুলো, ওইগুলো চিংড়ি হলেই এর জন্যই ভালো হয়। কারণ হচ্ছে এই হাতে মাখাইয়ে ভাপ দেবো, তো বড় চিংড়িতে যে হবে না তা না, তাতে একটু দেরি লাগবে, এবং কুচি শাকের সাথে কুচি করা চিংড়ি বেশ মানাবে, বেশ সুন্দর আর কি হবে। বড় চিংড়িতেই সুন্দর হবে না। এই চিংড়িগুলো আমি সবগুলো নেব না, কিন্তু অর্ধেকগুলো নেব আর কি, অল্পগুলো লাগবে। আমি এই লাউ পাতাগুলোর ডগার দিকের যে কচি পাতাগুলো, তার কয়েকটা পাতা নেব। কারণ অল্প লোক তো, বেশি লোক যদি সংসারে থাকে তাহলে বেশি পাতা নিতে হবে, কিন্তু কচি পাতা নিতে হবে। অনেকগুলো যে শক্ত পাতা হয়ে গেছে ডগার পিছনের দিক, অনেক গোড়ার দিকে, সেই শক্ত পাতাগুলো নিলে পরে একটু দেরি হবে না তা না। তা কচি পাতায় যেমন টেস্টটা ভালো আসে, তাড়াতাড়ি হয়ে যায়। শক্ত পাতায় যে হবেই না সে কথা না, শক্ত পাতায়ও হবে, তা একটু সময় বেশি লাগবে এই আর কি। সবসময় শাক পাতা কচি দিয়েই এই ভাপটাপ করা হয়, ভাপা করা হয় আর কি। আমি এগুলো কচিগুলো নেব, কিন্তু ডাটা নেব না। ডাটাগুলো অন্য সময় অন্যভাবে রান্না করে খাওয়ার জন্য রেখে দেবো আর কি। শাক রান্না করে অন্য সময় খেয়ে ফেলবো। এই পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে জল ঝরায় নেব, যতটা জল ঝরানো যায় ততটা জল ঝরায় নেব। আমি ঝুড়িতে রেখে দিলাম, জল ঝরে যাক। আর আমি মাছও কুটে নিয়ে আসছি, যে কয়টা আমার লাগবে সেই কয়টা কুটে নিছি। আর মশলা কিনেছি, দেখো, কাঁচামরিচ, কালো সরিষা, লবণ, হলুদ আর কাঁচা জিরা। আর এই পাশে যে তোমরা সাদা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে নারিকেল কোড়াটা এই রেসিপিটাই লাগবেই। কারণ এই রেসিপিটায় নারকেল কোড়া না হলে পরে সেই স্বাদের মাত্রাটা যেমন হবে দিলে আসবে না পুরোপুরি ভালোভাবে। এই রেসিপিতে নারকেল কোড়াটা একটা প্রধান উপাদান, এই হাতে ভাপা লাউ পাতার আর কি, আর সর্ষের তেল। তা আমি এই নারিকেল করে আলাদা বাটা করেছি, আর ওই সব মশলাগুলো মরিচ সহ, জিরা, সরিষা, তারপরে হচ্ছে যেগুলো লবণ হলুদ সব একসাথ করে বাটা করে নিয়ে আসছি। নারিকেল আলাদা বাটা করছি, আর ওইগুলো মশলা আলাদা বাটা করছি। এবার আমি এই জল ঝরানো শাকগুলোর এই যে সুন্দর করে শাকের পাতার সাথে যে ডাঁটাটুক আছে, ওই ডাঁটাটুকির আঁশটা ছাড়াই নিচ্ছি। কারণ এই আঁশটা ভাপ দেবো, তো দেখা যাবে যে হাতে বাড়তে পারে, মুখি বাড়তে পারে, যেহেতু ভাপে রান্না হবে, ওই জন্য আঁশটা ছাড়াই নেব সুন্দরভাবে। ছাড়াই নিয়ে তারপর যতটা সম্ভব কুচি করা যায়, মানে যত সুন্দর কুচি করা যায় তত সুন্দরভাবে কুচি করব আমি। এই পাতাগুলোর সাথেও কিন্তু একদম টান দিলেই পরে উপর থেকে নিচে পর্যন্ত পাতার শিরার মতন সব আঁশগুলো উঠে আসে, কিন্তু ছাড়াই আসে টান দিলেই পরে। শুধু ডগার না, গোড়ার না, শাকের পাতার মাথা পর্যন্তই আঁশ উঠে যায় এইভাবে টান দিলি পারে। এই সবগুলো নিয়ে নিলাম। এবার গোছাইয়ে এই এক মুঠো শাক আর কি, সব গোছালি এক মুঠো শাক হয় সেরকমের। এবার আমি সুন্দর করে
যতটা সম্ভব কুচি করা যায় ততটা সুন্দর করে কুচি কুচি করবো কেচি দিয়ে। যারা সম্ভব কেচি দিয়ে জাগো অভ্যাস, এই দেখো কীরকম কুচি করতেছি আমি, তারা কেচি দিয়ে করবা, যারা পারো বটি দিয়ে করবা, যেভাবে হোক একভাবে করলিয়ে লোকে কাঁচি দিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই। তা আমি যেন ওই নিচেই বসাই একটু সমস্যা, ব্যথাভূতির ব্যাপার আছে, গিরে নিচেই বসতে অসুবিধে, ওই জন্য আমি দাঁড়ায় এই কাটাকুটির কাজ বেশিরভাগ করি কাঁচি দিয়ে, ছুরি দিয়ে। আসল ব্যাপার হচ্ছে অভ্যাস, যারা হচ্ছে বটিতে কোনো সমস্যা নেই তারা বটি দিয়ে করবে, আর যাদের আমার মতন একটু গিরে ব্যথাভূতির সমস্যা আছে তারা হচ্ছে দাঁড়ায় করবে। এই যে আমি দাঁড়ায় এই আর কি সব কাজ বেশিরভাগই করি। এবার আমি সুন্দরভাবে কুচি করে নিচ্ছি, কোনো ব্যাপার না, একদম কেচি দিয়েও সুন্দর মতন কুচি করা যায়। একটু সময় নিয়ে করা লাগবে, একদম তাড়াতাড়ি করতে গেলে তো বড় হয়ে যাবে, একটু সময় নিয়ে। আমাদের দক্ষিণ অঞ্চলের আর কি খুলনা, বাগেরহাট, তারপরে গোপালগঞ্জ, ফরিদপুর, পদ্মার ওপারে আর কি, বিশেষ করে পদ্মার ওপারের যে লোকজন তারা, বরিশাল, এই যে এইসবের যে লোকজন, ওই দিকের দক্ষিণ অঞ্চলের দিক এগোয়ে যে লোকজন, এরা এই রান্নাটা জানবে, হয়তো খাওয়া আছে, কিন্তু উত্তরবঙ্গ বা অন্য দিক এই রান্নাটা খাওয়া আছে কি না জানি না। আমাদের ওই দিকে কিন্তু এই খাবারটা লাউ পাতার এই যে এই ভাপাটা চিংড়ি দিয়ে খুব একটা সুস্বাদু হিসেবে বিবেচিত করে খাওয়া হয়, কিন্তু একটা সাধারণই খাবার, কারণ এতে অনেক ধরনের মশলার দরকার নেই, অনেক খাটুনির দরকার নেই, কিন্তু খাবারটা এত সুস্বাদু অল্প সময়ের মধ্যে হয়, সবাই রুচি করে খায়। তা তোমরা খাওয়া আছে আগে তারা তো অবশ্যই জানো, কিন্তু যাদের খাওয়া নেই, কখনো খাও নেই, ঠিক এইভাবে করে তোমরা একদিন খেয়ে দেখতে পারো। যে প্রথম এক্সপিরিয়েন্সে আমার মনে হয় ভালো তো লাগবেই, আরও মানে পরে যে বলবা যে এত খাটুনিটাই বৃথা গেল, আমার মনে হয় না তাই বলবা যে বৃথা গেল। এই চিংড়িগুলো তো একটু বড় সাইজ, মানে একটু মোটা ভাব, ওই জন্যে আমি একটু কুচি করে নিচ্ছি। কুচো চিংড়ি হলেই কুচি করার দরকার নেই, এই চিংড়ি খোসা একদম সুন্দর করে ছাড়ানো, খোসা রাখা যাবে না কোনো রকম, কারণ ভাপ হবে তো, ভাপানোতে খোসা রাখা যাবে না। সুন্দর করে আমি একটু ছোট করে কুচি করে নিচ্ছি, কারণ এই চিংড়িটা আর এই লাউ পাতাটা একসাথে মাখায় দেবো বসায়ে, তাই জন্যে সুন্দর করে কুচি করে নেব। এই রান্নাটা আমি প্রথমে শিখেছি আমার এক জায়ের কাছ থেকে। যা মানে হচ্ছে আমার মামাতো যা, সে মানে আমার একেবারে নিজের ভাসুরের বউ না, মামাতো ভাসুরের বউ, তার কাছ থেকে, সেই অঞ্জলি দিদির কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি। প্রথম যেদিন উনি এই রান্নাটা করে খাওয়াইছিলেন সেদিনকে এত ভালো লাগছিল আমার, তা ওই দিদির কাছ থেকে আমি রেসিপিটা শুনে নিয়ে রান্নাটা আমি করি। তারপর থেকে এই একটু মশলার অর্ধেক আমি দেবো মাছে, আর অর্ধেকটা দেবো আমি শাকে, এই নারিকেল শাকে দিয়ে দেবো, মাছে দেবো না। আর মশলাটা সুন্দর করে আমি মাছে মাখায় নেব, অর্ধেক মশলা ওই যেগুলো আর কি বাটা করেছি একসাথে, সরিষা, জিরা, কাঁচামরিচ, লবণ, হলুদ, সেইগুলো। এবার মাছটায় আমি সুন্দর করে একটু কাঁচা সরিষার তেল দিয়ে মাখায় নেব ভালোভাবে, সুন্দর করে মাছগুলোতে ভালোভাবে মাখায় নেব। ভালোভাবে মাখায় মাছটা ওখানে থাকতে লাগুক, এইটে আমি শাকটা চটকে সুন্দরভাবে মশলাটা ম্যাশ করে নেব হাতে, যতটা সম্ভব ম্যাশ করব। আমি কিন্তু কোনো প্রকার কোনো জলেতে অ্যাড করব না। আরও বরঞ্চ শাকে ধোয়ার সময় যতটা জল ছিল, যতটা ঝাড়িয়ে ফেলা যায় এতে যাতে না থাকে, কারণ শাক থেকে এমনিতেই জল বেরোবে। শাক ধুয়ে আনলি যতই আমি জল ঝাড়ি না কেন, শাকের একটা যে নিজস্ব জল আছে, জলটা বেরোবে। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল মাখায় শাকের সাথে। এই পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে, অন্য কোনো তেল আমি এতে সয়াবিন আর অ্যাড করব না। এই মাখায় দিলাম, তেলটা হচ্ছে যে যেমন তেল খায়, যারা অনেক তেল খায় তারা অনেক তেল বেশি ব্যবহার করবে, কোনো ব্যাপার না, যারা কম খায় কম। এইবার আমি মাছের সাথে শাকের সাথে সুন্দরভাবে ম্যাশ করে মাখায় নিয়ে ভালো করে সুন্দর করে গোছায়ে তারপরে চুলার উপরে নিয়ে ভাপে বসায় দেবো। এই যে আমার মাখানো হয়ে গেছে, দেখেই কিন্তু মনে হচ্ছে এখনই একটু ভাতের সাথে খাওয়া যায়, রান্না মতো ভাব দেখা যাচ্ছে একেবারে মাখানোতে, দেখে সেরকম মনে হচ্ছে না, একেবারে যে রান্না হয়ে গেছে ভাব। এবার আমি প্রথমে একটু বেশি আঁচ দেবো, পরে হলো আঁচ কমায় দেবো। এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 10 পরে এসে এইভাবে আস্তে কমায় দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে এসে আবার একটু উল্টায় নাড়াচাড়া দিয়ে আর একটু ঢাকা দেবো। এইভাবে থাকবে। শাক যেমন আর কি, যে যতটা শাক নেবে বোঝাই তো যায় রান্নার সময় যে আমার এতটা শাক ভাপে সিদ্ধ হতে কতটা সময় লাগবে। এই দেখো কেমন জল গড়াইয়ে উঠেছে, আমি একটু বাদে একটু পরে 5-10 মিনিট পরে আসছি, একেবারে জল হয়ে গেছে, শাকের থেকে জল বেরোয় কতটা জল উঠে গেছে।
এই ভিতরে এই জলটা শুকোতে যেটুকু সময় আমার আর কি, এই জলটা নাড়ে নাড়ে একটু শুকোয়ে নিয়ে আমি নামানোর আগে, এইটি আমার এখন সিদ্ধ কিন্তু হয়ে গেছে, এর একটু নাড়ে চাড়িয়ে জাস্ট এলো, জল থাকবে না, এই আর একটু বসানো থাকবে, মাখা মাখা হবে পুরো, একেবারে রুটো রুটো ভাজা ভাজা ওই রকমও না, আবার যে জল থাকবে গড়ায় যাবে থালাতে ওই রকমও থাকবে না, জাস্ট হাত থেকে ভিজা ভিজা ভাব থাকবে কিন্তু জল গড়ায় যাবে না, এইরকম আমি নামাবো। এবার আমি একটু নামানোর আগে আরেকটু সর্ষের তেল দেবো, আরেকটু সর্ষের তেল দিয়ে নাড়ায় নিয়ে এবার দেখো জল একটুও কিন্তু নেই নিচেই, এই যে ভাজা ভাজাও করবো না, আবার ভিজা ভিজা শাকটা ভাপে হয়ে গেছে পুরো, জলটাও শুকায় গেছে। এবার সর্ষের তেল দিয়ে একটু নাড়ায় চাড়ায় নিয়ে সুন্দরভাবে আমি নামায় দেবো, জাস্ট একেবারে সোজা রান্না, সহজ রান্না হয়ে গেছে কিন্তু আমার লাউ পাতায় ভাপা চিংড়ি। এই লাউ পাতা কুচি দিয়ে চিংড়ি ভাপাটা একেবারে রেসিপিটা যেমন সহজ ওই রকমের মুখরোচক, তোমরা যারা খাওনি একসময় খেয়ে দেখবা, আর যারা খাইছো তারা তো জানো, তো অবশ্যই আমার একটু কমেন্টে জানাইও যে তোমরা এরা কারা কারা এই রান্নাটা জানো, কে কে জানো, কে কে খেয়েছো এর আগে, আর যারা খাওনি অবশ্যই কেমন লাগলো রেসিপিটা এবং করে খেয়ে দেখো, কারণ লাউ পাতা সবার ঘরেই আসে, চিংড়ি সবার ফ্রিজেই থাকে, আবার হচ্ছে কুচো চিংড়ি লাউ শাক বা অন্য শাকের সাথে এমনিতে সবসময় আসে, যে পাবে না হাতের কাছে এমন কোনো কিছুই না, খুবই সহজ রান্না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।